যেতে দিন আমাকে। আজরাহান মুচকি হেসে বলল, রাগ করছেন কেন মারমেড? এত বড় খুশির খবরে মিষ্টি না হলে চলে? নুরাইশা মুখ ভার করে বলল। কিসের মিষ্টি, কিসের খুশি? আজরাহান ফিসেল হেসে আফসোস করে বলল, হায় হায়, আপনি জানেন না মার্শিয়াদ বাবা হতে চলেছে আর আপনি কিছুই জানেন না? কি করে পারলো ও আপনার সাথে এমনটা করতে? আপনি থাকতেও আরেকটা। নুরাইশার চোখ টলমল করে ওঠে, যেন এখনোই কেঁদে দেবে। ধরা গলায় বলে, আপনি মিথ্যা বলছেন, জান এইসব করতেই পারে না। ও আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন। আজরাহান ওর মোবাইল থেকে একটা ফরওয়ার্ড মেসেজ দেখায়, যা মার্শিয়াদের নম্বর থেকে সেন্ড করা। আজরাহান আবার ফিকে গলায় বলে, দেখলেন তো আপনার জান কি ঘোল খাওয়ালো? নুরাইশা ঝুমঝুম করে কেঁদে ফেলে। দৌড়ে আজরাহানদের লিভিং রুমে যায়। সেখানে আগে থেকেই সামান, মার্শিয়াদ, আশফিক আর তারা বসে আছে। চার পুরুষ মিলে রাজনৈতিক, সামাজিক, প্রাগৈতিহাসিক সব আলোচনা চলছে। নুরাইশা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আপনি আপনি খুব খারাপ জান, এমন কেন করলেন? মার্শিয়াদ হতভম্ব হয়ে উঠে দাঁড়ায়, হকচকিয়ে বলে, কি হয়েছে? কাঁদছেন কেন আপনি? আপনি একটা শয়তান। ছি, লজ্জা করলো না এসব করতে আপনার? মার্শিয়াদের দিকে চোখের পাল্লা প্রশস্ত করে তাকিয়ে আছে বাকিরা। আর মার্শিয়াদ তাকিয়ে আছে সিঁড়ির নিচে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো আজরাহানের দিকে। আজরাহানের অধরের শয়তানি হাসি দেখেই মার্শিয়াদ বুঝতে পেরেছে গন্ডগোলটা আজরাহান লাগিয়েছে। মার্শিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়েই নুরাইশা প্রস্ফুরণ গলায় বলে, জান, আপনি যান, একদম আমার কাছে আসবেন না। গিয়ে আপনার গার্লফ্রেন্ডের বাবুকে সামলান, খচ্চর লোক কোথাকার। নুরাইশা সিঁড়ির দিকে দৌড় লাগায়, তার পিছনে মার্শিয়াদও। আজরাহানের দিকে ক্ষিপ্র চোখে তাকিয়ে চোখ দিয়ে ওকে শাসায় মার্শিয়াদ। কাউসে এসে আরাম করে বসে আজরাহান। আশফিক সন্দিহান গলায় বলল, কাজটা তুই কি করেছিস? আজরাহান শান্ত চোখে তাকায়, হুট করে পণ্ডিতের মতো করে বলল, আচ্ছা তুই বল, এমন গাধী মেয়ে দেখেছিস যে নিজে প্রেগনেন্ট হওয়ার পরেও বুঝে না মার্শিয়াদ এই গাধী মারমেডকে সামলায় কি করে? আলদা নোজ বেস্ট। আশফিক জোরালো গলায় বলে, তার মানে এইসব তোর কাজ? অবশ্যই, কতদিন হলো মারমেডকে কাঁদতে দেখি না। তোর শালা, তোর এই স্বভাব আর যাবে না। একদম তাই, আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না। হা হা করে হাসতে থাকে আজরাহান। সামানের ঘরে গিয়ে বিলাপ জুড়ে দেয় নুরাইশা। মার্শিয়াদ নন্দিতাকে বের করে দিয়ে দরজা লক করে দেয়। নুরাইশার পায়ের কাছে বসে ওর হাত দুটো নিয়ে অনবরত চুমু খেতে থাকে। নুরাইশা ঝট করে হাত টেনে নিয়ে উষ্ণ গলায় বলল, একদম চুমু খাবেন না আমাকে। আপনার গার্লফ্রেন্ডের কাছে যান, যাকে প্রেগনেন্ট করেছেন তার কাছে যান। মার্শিয়াদ কোমল গলায় বলল, এসব কি বলছেন মিষ্টি? কিসের গার্লফ্রেন্ড, কিসের বাবু? আমাকে আজরান স্যার সব বলেছে, আপনি আসলেই খারাপ। নুরাইশার কান্নার বেগ বাড়তেই থাকে। মার্শিয়াদ ব্যস্ত গলায় বলে, প্লিজ থামুন মিষ্টি, আজরাহান ফান করে বলেছে, এই যে দেখেন। মার্শিয়াদ তার মোবাইল দেখায়। কয়েকদিন ধরেই নুরাইশার স্মেলিং প্রবলেম হচ্ছে, আর সেদিন তো গড়গড় করে বমি করে দেয়। তাই ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিল। তার রিপোর্ট ইমেল করে পাঠায়, আর সেটাই আজরাহান নিয়ে এই কাণ্ড ঘটায়। নুরাইশার কান্না থামলেও এখনো হেসকি তুলতেই থাকে। মার্শিয়াদ স্মিত হেসে বলে, তো গেলাম আমি গার্লফ্রেন্ডের কাছে। মার্শিয়াদ উঠে দাঁড়াতেই ওকে জাপটে ধরে নুরাইশা। মার্শিয়াদ আলতো হাতে নিজের সাথে নুরাইশাকে মিশিয়ে নেয়। নির্মল গলায় বলে, এখন আপনি একা নন মিষ্টি, নিজের সাথে সাথে আমাদের বেবিরও খেয়াল রাখতে হবে আপনাকে। হুম। আজরাহানের ভিড়ানো দরজা হালকা ধাক্কা মেরে ভেতরে আসে নন্দিতা, হাতে দোয়া উড়ানো কফির মগ। আজরাহান বিসিএস দেওয়ার ট্রাই করছে। অফিস থেকে এসে বাকি সময়টুকু নিজের পড়ায় ব্যয় করে। নন্দিতা টেবিলের কফির মগ রেখে ফিসেল গলায় বলল, কি দেবজি, সারা বছর কি বই মুখ বুজে রাখবে, নাকি কাজের কাজও কিছু করবেন? আজরাহান মুচকি হেসে নিচু গলায় বলল, ভাইয়ার পাওয়ার কি কমে গেছে নাকি? তা তুমি চাইলে আমার আপত্তি নেই। নন্দিতা আজরাহানের মাথায় একটা চাটি মেরে বলল, দুষ্টু ছেলে কোথাকার, পরেরটা নজর না দিয়ে নিজে চরকায় তেল দাও। আজরাহান ছোট্ট করে দম ফেলে বলল, আমার চরকা ঠিক মতোই ঘুরছে, এখনই তেল দেওয়ার প্রয়োজন নাই। তা তো জানি, কিন্তু দেবজি আর কত ওয়েট করাবেন আমাদের? দেখো,
ওদের সবার আগে তোমার আর প্রহরের বিয়ে হয়েছে। ইনশিরাহরও ডেলিভারি টাইম হয়ে এলো, নুরাইসারও কনসিভ করেছে, তো তুমি এখনো বসে আছো কেন? আজরাহান গম্ভীর গলায় বলল, তুমি তো জানো ভাবি, প্রহর মাত্র 18 ক্রস করলো। আরে বাবা, 15 বছরেও অনেকই মা হয়, এইটা কোনো ব্যাপার না। আর তুমি নিশ্চয়ই প্রহরকে আরো পড়াবে, এখন ওর এসএসসি শেষ। এখন যদি প্রহর কনসেপ্ট করে তাহলে অনার্স ফার্স্ট ইয়ার ফাইনালের আগে ওর ডেলিভারি হয়ে যাবে। আমি বড় মা হলাম আর তুমিও বাবা, আর প্রহরেরও কোনো বছর লস হলো না। জানো তো মা বাবা কত আগ্রহ নিয়ে বসে আছে তোমার আর প্রহরের বেবি দেখার জন্য। জানি, আমি দেখছি। এত দেখা দেখি কি আছে? তুমি কি যুদ্ধে যাচ্ছ নাকি? এটাও তো যুদ্ধের মতোই। বিগলিত হাসে আজরাহান। নন্দিতা ওর কান টেনে ধরে। আজরাহান মৃদু গলার আওয়াজ করে বলল, ভাবি ছাড়ো তো। তুমি আর মা আমার কানটাকে কি পেয়েছো বুঝি না। একদিকে বাবা হতে বলছো, আরেকদিকে আমার কান ধরে টানাটানি। কোথাকার ন্যায় এসব? হয়েছে হয়েছে, এত ন্যায় অন্যায় দেখাতে হবে না। সবাই আড্ডা দিচ্ছে আর তুমি বইয়ে মুখ গুজে বসে আছো। আজরাহান নরম গলায় বলল। তুমি যাও, আমি আসছি। দ্রুহ পায়ে আড্ডা ঘরে ঢোকে আজরাহান। আজরাহানের শান্ত নির্মল চোখ দুটি হঠাৎই জ্বলে ওঠে। প্রহর একদম মার্শিয়াদের গা ঘেঁষে বসে আছে। সবাই বায়না ধরলো চা খাবে। নন্দিতার কোলে সূর্যি, ঘুমে নিভু নিভু করছে ওর চোখ। তাই প্রহর কিচেনে যায় চা বানাতে। চা বানানো প্রায় শেষ। কাপে ঢালছে প্রহর। আজরাহান শক্ত হয়ে দাঁড়ায় সেখানে। কাপের দিকে নজর রেখেই আজরাহানের উপস্থিতি বুঝতে পেরে প্রহর স্বাভাবিক গলায় বলে, কিছু লাগবে রাহান ভাইয়া? আজরাহান খপ করে প্রহরের হাত ধরে বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, তোকে না মার্শিয়াদের থেকে দূরে থাকতে বলেছি? প্রহর হাত মোচড়ামুচড়ি শুরু করে, চোখ মুখ খিচে বলে, রাহান ভাই ছাড়েন, লাগছে আমার। আজরাহান কঠিন গলায় বলল। কেন শুনিস না আমার কথা? পরক্ষণেই সেখানে আসে সানায়া। এসে দেখে প্রহরের হাত থেকে একটা কাপ পড়ে ভেঙে গেছে। ব্যস্ত গলায় প্রশ্ন করলো সানায়া, কিরে, এটা ভাঙলো কি করে? প্রহর অনুযোগের গলায় বলল, আমার হাত ফসকে পড়ে গিয়েছে, তুমি চা নিয়ে যাও, আমি এগুলো পরিষ্কার করছি। আচ্ছা জলদি আয়। আজরাহান চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রহর কাজগুলো উঠিয়ে একটা ভেজা ন্যাকড়া দিয়ে জায়গাটা মুছে নেয়। আজরাহানকে পাশ কাটিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে প্রহর। ফিনফিনে হাওয়া বইছে। প্রহরের পিঠ পর্যন্ত ছড়ানো চুলগুলো বায়ুর কারণে ঢেউ খেলে যাচ্ছে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। তা কিছুক্ষণ পরপর হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিচ্ছে প্রহর। প্রহরের পাশে এসে দাঁড়ায় মার্শিয়াদ। নম্র গলায় বলে, এখানে কি করছেন রেড চিলি? প্রহর শক্ত গলায় বলল, কিছু না। আপনি কাঁদছেন? আমি কাঁদলে কার কি? মার্শিয়াদ ক্ষীণ চোখে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করল। কি হয়েছে আপনার? প্রহর চটপটে গলায় বলল, রাহান ভাই কেন এত হিংসে করে আপনাকে? এখন তো আমি আর ছোট নই, তারপরেও কেন এমন করে আমার সাথে? সে আমাকে যতটা হিংসে করে ঠিক তার চেয়ে দ্বিগুণ হারে বেশি আপনাকে ভালোবাসে। প্রহর জিজ্ঞাসু গলায় বলল, ভালোবাসলেই হিংসে করতে হয়? হয়তো। আপনি কাউকে হিংসে করেন? করি। কাকে? মার্শিয়াদ অস্ফুটভাবে বলে, আজরাহানকে। আমাকে ভালোবাসেন? বাসি। কতটা? যতটা আপনি আমাকে বাসেন। আর নুরাইসা আপুকে? সে আমার প্রাণ। মার্শিয়াদ স্মিত হাসে, রসালো গলায় বলে, এসব বাদ দিন, আগে বলেন আমাকে চাচ্চু বানাবেন কবে? প্রহর মুখ ভার করে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলল। কখনো না। নিচে নেমে যায় প্রহর। মার্শিয়াদ অস্ফুটভাবে বলল, আমি চাই পৃথিবীর সব সুখ আপনার চরণে নেমে আসুক। ঘরে ঢুকতেই আজরাহানের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রহর। ঝরঝর করে কাঁদতে থাকে। আজরাহান শান্ত গলায় বলে, খুব সরি রে, তোকে আমি এক জন্মে হারিয়েছি, কিন্তু আগামী 7 জন্মেও তোকে আমি আর হারাতে পারবো না। আমি যে আমার ছায়ার সাথেও তোকে ভাগ করে নিতে পারবো না রে প্রহরণী, কখনো পারবো না। আজরাহান প্রহরের ভেজা দু চোখের পাতায় আলতো করে চুমু খেয়ে সযত্নে নিজের বাহুতে আবদ্ধ করে নেয় প্রহরকে। এ যেন চির অটুট বন্ধন। প্রহরও শক্ত করে জড়িয়ে ধরে আজরাহানের বুকে মাথা রাখে।
উপসে পড়া গরমে হাঁসফাঁস জনজীবন। সূর্য যেন তার রোশনি দিয়ে জ্বালিয়ে দেবে সবাইকে। বাতাসে ধুলোর এক বিভ্রান্তিকর ঘ্রাণ, হকারদের গলা ছাড়া ডাক, রিকশার টুংটাং শব্দে পরিবেশ যেন অস্বস্তিকর হয়ে উঠেছে। বিকালের দিকে রাস্তায় প্রচণ্ড ভিড় লেগে থাকে। অফিস, গার্মেন্টস ছুটি হওয়ায় ব্যস্ত সড়ক, পথ যেন আরও ব্যস্ত হয়ে পড়ে। সূর্য তার অস্তিত্ব ধীরে ধীরে পরিলীন করছে গোধূলির মায়ায়। রাস্তায় এধার ওধার পরিপূর্ণ মানুষে। সংকীর্ণ রাস্তায় ঠিকমতো দাঁড়ানো যায় না, তাও অনেক কষ্টে জনমানব ঠেলে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আজরাহান। আজ প্রহরের অনার্স প্রথম বর্ষের ফাইনাল এক্সামের শেষ সাবজেক্ট ছিল। অনেক কষ্টে কলেজের গেট দিয়ে বের হয় প্রহর। বের হতেই দেখে আজরাহান গেট ঘেঁষে দাঁড়িয়ে আছে। প্রহরের হাত ধরে টেনে সযত্নে ভিড় থেকে বের করে আনে। ঘামে ভিজে চুপচুপ করছে প্রহর। ওকে এক কোণে নিয়ে দাঁড় করায় আজরাহান। পকেট থেকে একটা টিস্যু বের করে প্রহরের কপাল গাল মুছে দেয়। প্রহর হেসে হেসে বলে, আপনি এলেন যে, ছোট আব্বু কোথায়? আজরাহান এইবার টিস্যু দিয়ে প্রহরের গলা মুছতে থাকে। গম্ভীর গলায় বলে, আজ তোর সোনোগ্রাফি করাবো, তাই ছুটি নিয়ে এলাম। প্রহর সহজ গলায় বলল, আচ্ছা তাই বলুন, বাবুর জন্য এসেছেন? গতকাল তো আমার জন্য আপনার সময়ই হয় না। আজরাহান বিগলিত গলায় বলল, তুই জানিস আমাকে অফিসে ব্যস্ত থাকতে হয়, এখন কথা পারিস না, চল। এমনিতেও রাত হয়ে আসছে, এই অবস্থায় বাইরে থাকা ভালো না। প্রহর খলখলিয়ে হেসে ওঠে, ফিকে গলায় বলে, আপনি আবার এসব কবে থেকে মানেন? যেদিন থেকে তুই মা হতে চলেছিস সেদিন থেকে, চল এখন। প্রহর আবারও হাসে, খিলখিলিয়ে হাসে। বেডে শুয়ে আছে প্রহর। সোনোগ্রাফি মেশিনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে প্রহরের অভ্যন্তরে বেড়ে ওঠা অস্তিত্ব। উচ্ছ্বাসিত গলায় প্রহর প্রশ্ন করল, কেমন আছে বাবু আন্টি? গাইনোলজিস্ট মেহের নন্দিতার মায়ের বান্ধবী, তাই প্রহর তাকে আন্টি বলেই ডাকে। মেহের স্মিত হেসে বললেন, বাবু নয়, বাবুরা বলো প্রহর। প্রহর উৎসুক গলায় বলল, মানে? তুমি টুইন বেবি কনসেপ্ট করছো। প্রহরের প্রাণ ভরে আসে, ঝুমঝুমিয়ে বলে, সত্যি? হুম। ধুম করে উঠে বসে প্রহর। মেহের বিরক্ত গলায় বললেন, আরে মেয়ে করছো কি? প্রহর ব্যস্ত গলায় অনুনয় করে বলে, আপনি রাহান ভাইয়াকে ডাকুন প্লিজ, প্লিজ আন্টি প্লিজ। মেহের অবাক হয় না। প্রহরের উচ্ছ্বলিত স্বভাব সম্পর্কে সে অবগত। সেই প্রথম যেদিন চেক আপ করতে আসে সেদিন থেকেই প্রহরের বাচ্চামপনায় রীতিমতো মুগ্ধ মেহের। সব কিছুতেই সাবলীল সে। বাধ্য হয়ে আজরাহানকে ভেতরে আসতে বলে মেহের। আজরাহানকে দেখেই চোখ দিয়ে ইশারা করে প্রহর। আজরাহান স্থির হয়ে তাকিয়ে আছে। তার দৃষ্টি দেখছে এক অবিশ্বাস্য রচনা। যা ছিল আমার স্বপ্ন তা আজ সত্যি। সোনোগ্রাফি মেশিনের স্ক্রিনে ভেসে উঠেছে দুটো ফেটারস এর অস্তিত্ব। আজরাহান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। বেড থেকে দৌড়ে গিয়ে আজরাহানকে জড়িয়ে ধরে প্রহর। আজরাহান সজল চোখে তাকায় মেহেরের দিকে। তিনি মৃদু হেসে প্রশ্রয়ের ইশারা করলেন। আজরাহান আলতো হাতে প্রহরকে নিজের সাথে চেপে ধরে, হালকা গলায় বলে, দেখলি উপরওয়ালা আমার কথা শুনেছে। প্রহর আজরাহানের বুকে মুখ গুজেই অস্পষ্ট গলায় বলল, হুম। মেহেরের কথায় আজরাহানের বুক থেকে মাথা তোলে প্রহর। এখন কিন্তু আর দৌড়ঝাঁপ করো না প্রহর, এখন তোমাকে সাবধানে চলতে হবে। একা নও তুমি, তোমার সাথে আরো দুটো প্রাণ আছে। প্রহর মিষ্টি করে হেসে মাথা হেলায়। এক হাতে ওকে ধরে রেখেছে আজরাহান। মাথা উঁচু করে আজরাহানের দিকে তাকিয়ে নরম গলায় প্রহর বলল, আমার খেয়াল রাখবেন না রাহান ভাইয়া? আজরাহান আলতো করে প্রহরের কপালে চুমু খেল। মিষ্টি হেসে আশ্বস্ত গলায় বলে, আমি তোকে আমার জীবন দিয়ে আগলে রাখবো রেড রোজ। দেখলে আন্টি, রাহান ভাই আমায় কত ভালোবাসে। তোমাকে আর চিন্তা করতে হবে না আমায় নিয়ে। বাবুরা আসলে মিষ্টি নিয়ে যেও, বুঝলে? ঝুমঝুমিয়ে হাসে প্রহর। প্রহরের স্নিগ্ধ হাসির ধ্বনি বারবার প্রতিধ্বনিত হয়ে বাজতে থাকে আজরাহানের কর্ণ গহ্বরে। বাসায় ঢুকেই কুহিলিকাকে জোরসে জড়িয়ে ধরে প্রহর। একগাল হেসে বলে, ছোট মা, ডক্টর আন্টি বলেছে আমার দুটো বাবু হবে, একটা তোমার একটা আমার। নন্দিতা ভ্রু কুঁচকে রুষ্ট গলায় বলল, এসব কি ধরনের কথা? দুটো মানে? তাহলে আমার আর সানায়ার কি হবে? আমরা কাকে কুলে নিব? প্রহর ঠোঁট উল্টে বলল,
তোমরাও নিবে। নন্দিতা ঘোর আপত্তি করেই বলল, না না, এটা তো নাইনসাফি হলো। দুটো কেন, 4টা লাগবে। এই নিয়ম মানা যাবে না। কি হলো সানায়া, তুমি কিছু বলছো না কেন? নন্দিতার সাথে তাল মিলিয়ে সানায়াও বলল। ঠিক ঠিক, দুটো দিয়ে হবে না। প্রহর অনুযোগের গলায় বলে। আমি কি জানি, রাহান ভাইয়াকে বলো। নন্দিতা গাঢ় হাসল, ফিসেল গলায় বলল, এইটা কি হলো আরজাহান? একে তো এত দেরি করে খুশির খবর শোনালে, তার উপর অর্ধেক। এটা কোথাকার ন্যায় ভাই? 4টা না হলে তো আমি একদমই মানবো না। হাজার হোক বড় মা হিসেবে আমারও একটা খোয়াইশ আছে। কি হলো মা, আপনি কিছু বলছেন না কেন? আজরাহান লজ্জায় মাথা নিচু করে, লজ্জা মিশ্রিত গলায় বলে। ভাবি তুমিও না? নন্দিতা বিস্মিত গলায় চোখ বড় বড় করে বলল, এ বাবা, আমাদের আরজাহানকারী মাহমেদ আবার লজ্জাও পায়। আল্লাহ, কাল সূর্য ঠিক জায়গায় উঠবে তো, নাকি ম্যাগনিফাই গ্লাস দিয়ে খুঁজতে হবে? আজরাহান আর দাঁড়ায় না, দমদম করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। নন্দিতা একগাল হেসে প্রহরকে জড়িয়ে ধরে আর বলে, সবসময় এমন হাসি খুশি থাক। সবার চোখ মুখে এক অদ্ভুত সুখের ঝলকানি। ঘরে এসে কাউসে বসে আছে আজরাহান, মনে হচ্ছে সবকিছু যেন স্বপ্ন। এই কদিন আগেই ওদের বিয়ে হলো, এখন সে বাবা হতে চলছে। 9 বছর আগে যখন প্রথমবার রাজরাহান প্রহরকে দেখে, তখন সে ঋতুমণি হয়েছিল। এই বাড়িতে আসার পর ধীরে ধীরে বাড়ন্ত বয়সের সাথে প্রহরের প্রাণোচ্ছল স্বভাবের প্রেমে পড়ে যায় আজরাহান। হয়ে যায় প্রহরিণী তার প্রেয়সী। এরপর থেকে অনেক বাধা বিপত্তি ডিঙ্গিয়ে তার স্ত্রী হয়। এখন সে তার সন্তানের মা হতে চলছে। আজরাহানের মনের কোণে বয়ে চলে এক উত্তাল ভালোবাসার ঢেউ। আগের আজরাহান আর নেই, একজন কর্তব্যনিষ্ঠ ছেলেতে পরিণত হয়েছে, সেই সাথে একজন দায়িত্ববান জ্ঞানী সম্পন্ন স্বামী। আজরাহান প্রথমত যেদিন জানতে পারে প্রহর মা হবে, সেদিন সারা রাত ও ঘুমায়নি। প্রহরের বুকে মাথা রেখে ওর পেটের ওপর আলতো করে হাত দিয়ে শুয়েছিল। আজরাহানের মনে হচ্ছিল সে যেন তার সন্তানকেই শুয়ে দিয়েছে। আজরাহানের পাশে এসে বসে প্রহর, আজরাহানের কাঁধে মাথা রেখে ওর বুকের ওপর হাত রাখে। আজরাহান স্থির গলায় বলে, তোকে না এত দ্রুত উঠানামা করতে বারণ করেছি আমি? খুব সরি রাহান ভাইয়া। আর যেন না দেখে এমনটা। আর এখন থেকে এত ওঠানামা করতে হবে না তোর। কিছু লাগলে ভাবি অথবা সানায়াকে ডেকে বলবি। আচ্ছা বলবো। প্রহর কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। আজরাহানের কাঁধের ওপর ছোট্ট নিঃশ্বাস ফেলেই বলল, রাহান ভাইয়া, যদি আমাদের দুটো মেয়ে হয়, আপনি তাদের ভালোবাসবেন? আজরাহান গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে আমি আগেও বলেছি এ ধরনের লেম কথা না বলতে। ছেলে মেয়ের মধ্যে তফাৎ করা আমার বাবা মা আমাদের শিক্ষা দেয়নি। আমাদের 2 ভাইয়ের চেয়ে মা বাবা সানায়াকে বেশি ভালোবাসে। সূর্যের জন্মের পর বাবা পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেছে। আর তোকে কি কম ভালোবেসেছে তারা? জরুরি না তোর সাথে যা হয়েছে সবার সাথে তা হবে, আর আমার মেয়েদের সাথে তো একদমই নয়, বুঝেছিস? বাবা, এত লেকচার দিতে তো বলিনি আমি আপনাকে। প্রহর টুপ করে আজরাহানের ঠোঁটে গাঢ় চুমু খেয়ে নিল। আজরাহান চৌকিতে জিজ্ঞেস করল, এটা কি হলো? এমনিতে তো আমাকেই জোর করতে হয়। আজ রেড রোজ নিজেই চুমু খেলেন। আমার বরকে আমি চুমু খেয়েছি, তাতে আপনার কি? হ্যাঁ ম্যাডাম, বরটা আপনার হলেও ঠোঁটটা আমার, ওইটা সরকারি না। আজরাহান প্রহরকে জড়িয়ে ধরে বিছানায় শোয়ায়। ওর গলায় চুমু খেতেই প্রহর বলে, এই এই কি করছেন? এখন এসব চলবে না, বুঝলেন? ডেলিভারি আগ পর্যন্ত নো ইটিস পিটিস। ওকে। আজরাহান সযত্নে প্রহরের পেটে হাত বুলিয়ে পরম যত্নে অসংখ্য চুমু খায় প্রহরের পেটের উপরে। প্রহর মুগ্ধ নয়নে তার রাহান ভাইয়াকে দেখে চলছে। তারপর আজরাহান তার অধরপল্লব ডুবায় তার ডিঙ্গি নৌকার অধর সাগরে। নিজের কলিজাটা হাতে নিয়ে দৌড়ে এসেছে আজরাহান। হসপিটালের করিডোরে পৌঁছাতে স্তব্ধ হয়ে পড়ে সে। তারাফার সানোয়ার আহমেদের সাথে কুহিলিকা ওটির বাইরে দাঁড়িয়ে আছে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করে আজরাহান। একটু আগেই তারাফের কল পেয়ে ছুটে আসে আজরাহান। প্রেগনেন্সির টাইমে ছোটোখাটো কমপ্লিকেশন দেখা দেয় প্রহরের। এমনিতেও ওর বয়স কম, তার উপর রক্তশূন্যতা দেখা দেয় প্রহরের। দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল ওর চোখ মুখ। আজরাহান নিয়ম করে ডক্টরের কাছে আনা নেওয়া করেছে প্রহরকে।
কিন্তু আজ সকালেই বিছানা থেকে নামতে গিয়ে বেডশিটের সাথে পা লেগে পড়ে যায় প্রহর। আর তখনই বুঝতে পারে ওর ওয়াটার ব্রেক করেছে। প্রহরের চিৎকারে দৌড়ে ঘরে আসে নন্দিতার কোহিলিকা। ওর অবস্থা দেখে ইমিডিয়েট হসপিটালে নিয়ে আসা হয়। প্রায় বেশ কিছু সময় পর ডক্টর এসে জানায় প্রহর একদম সুস্থ আছে। তারা দেখতে চাইলে ডক্টর তাদের অপেক্ষা করতে বলে। প্রহরকে বেডে শিফট করা হয়। বিছানায় শুয়ে আছে প্রহর। নন্দিতা আসতে পারেনি, সূর্যের শরীর ভালো নয়। এছাড়া বাকি সবার আগমনে গমগম করছে কেবিন। আজরাহান কেবিনের এক কোণে চেয়ে চেয়ে আছে প্রহরের দিকে। আজ তার প্রহরিণী তার পৌরসত্তার পূর্ণতা দিয়েছে তাকে। সে বাবা হয়েছে, তার স্বপ্ন সত্যি হয়েছে। প্রহর আজরাহানের থেকে চোখ নামিয়ে লাজুক হাসে। বেবিদের কাছে যেতে আজরাহানের পুরো শরীরে আনন্দের বন্যা বইতে থাকে। তার মনে পড়ে সানায়ার কথা। সানায়াকে প্রথম যখন দেখেছিল তখন মনে হয়েছিল কোনো জীবন্ত পুতুল যেন নড়াচড়া করছে। আজও আজরাহানের তাই মনে হচ্ছে। তার একটি নয়, দুটো জীবন্ত পুতুল। আজরাহান আলতো হাতে বেবিদের গাল ছুঁয়ে দেয়। তার মনে হচ্ছে এ যেন তার 1000 বছরের লালিত স্বপ্ন। তার ছোঁয়ায় যেন ভেঙে না যায়। আজরাহান দেখে দুটো গোলাপি তুলোর বল যেন শুয়ে আছে সেখানে। তাদের আধে খোলা চোখগুলো যেন কিছু বলছে। লাল লাল দুই ঠোঁট নেড়ে যেন তাকে বাবা বাবা বলে ডাকছে। আজরাহান খুশিতে পাশে থাকা তার বাবাকে জড়িয়ে ধরে। সানোয়ার আহমেদ প্রসন্ন গলায় বললেন, এবার তুমি বুঝবে, সন্তান বাবা মায়ের সেই ধন যার পরিমাপ পৃথিবীর কোনো গুপ্তধন করতে পারে না। সানোয়ার আহমেদ বুঝতে পারে আজরাহানের চোখ দিয়ে পানি পড়ছে। তিনি ছেলেকে সোজা করে দাঁড় করিয়ে বললেন, বোকা ছেলে, আজ তো খুশির দিন। তারাফ দাঁত কেলিয়ে বলল, আরে খুশিতেও তো অশ্রু জল ঝরে বাবা। সবার মুখে খুশির ফোয়ারা বইতে থাকে। 5 বছর পর কোমরে শাড়ির আঁচল গুজে আটা মাখছে প্রহর। তার কোমর, গলা, নাকের অংশে জমেছে ঘাম। ব্যবসা গরম পড়েছে। আকাশ গুম মেরে আছে। ধীরে ধীরে নীলাভ আকাশ কালো মেঘের ছায়াতলে আচ্ছাদিত হচ্ছে। প্রহর তার কাজে ব্যস্ত। তার কোমরের উন্মুক্ত অংশে হাতের উষ্ণ স্পর্শে চকিতে আটামাখা হাত দিয়ে কপালের সামনে পড়ে থাকা ছোট্ট চুলগুলো সরিয়ে তাকাতেই এক টানে তাকে বুকের সাথে মিশিয়ে নেয় আজরাহান। প্রহরের ঘমার্ত শরীরের মিষ্টি গন্ধে নেশা ধরে যায় আজরাহানের। সে তার ঘ্রাণ ইন্দ্রিয় গুজে দেয় প্রহরের গলায়। বাম হাতে আজরাহানের বুকের কাছের পাঞ্জাবি খামচে ধরে প্রহর। আজরাহানের হাতের বেপরোয়া ছোঁয়ায় শিরশির করে ওঠে প্রহরের দেহপিঞ্জর। আজরাহান গভীরভাবে কিস করে প্রহরের ঠোঁটে। অস্ফুটভাবে প্রহর বলল, রানবে ছাড়ুন, কি করছেন? এই কেউ চলে আসবে। আসলে আসুক, আমার বউকে আমি একটু আদরও করতে পারবো না? তোকে এই অবস্থায় দেখলে একদম খেয়ে ফেলতে ইচ্ছা করে। আজরাহান অনুভব করে ওর পাঞ্জাবের পেছনে কারো হাতের টান পড়েছে। প্রহরকে ছেড়ে ধাতস্থ হয়ে পেছনে ফিরে দেখে রিনি দাঁড়িয়ে। আজরাহান আর প্রহরের মেয়ে প্রহরিনী, যাকে সবাই ছোট্ট করে রিনি বলেই ডাকে। রিনিকে কোলে তুলে নেয় আজরাহান। কোলে নিতে আজরাহানের গলা জড়িয়ে ধরে। ওর বুকের সাথে মিশে যায় রিনি। আজরাহানের শরীরে ঘ্রাণ নিতে থাকে। 1 মাস বয়স থেকেই অদ্ভুতভাবে আজরাহানের গায়ের গন্ধ চেনে রিনি। এত কান্নার সময় কেউ থামাতে না পারলেও আজরাহানের কোলে এসে শান্ত হয় রিনি। অফিস ছুটির দিন সারাদিন রিনি আজরাহানের কোলে উঠেই বসে থাকে। এমনকি ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না সে রিনির জন্য। সে কি কান্না রিনির! রিনির ঘুমের মধ্যে আজরাহানকে অফিসে যেতে হয়। কখনো কখনো তো সবাই মজা করে বলে, রিনিকে প্রহর নয়, আজরাহানই জন্ম দিয়েছে। আজরাহান আহ্লাদি গলায় বলে, কি হয়েছে মামুনি? রিনি আজরাহানের বুক থেকে মাথা উঠিয়ে ওর গালে চুমু খায়। আধো আধো গলায় বলে, তুমি মাম্মাইকে চুমু খেয়েছো বাবাই? আজরাহান রিনির চোখে মুখে অসংখ্য চুমু খেয়ে গদগদ হয়ে বলল, এই যে আমার রিনি মামুনিকেও চুমু খেয়ে নিলাম। রিনি আবারও আজরাহানকে জড়িয়ে ওর বুকের ওপর শুয়ে পড়ে। প্রহর ঠোঁট বাঁকিয়ে বলে, হিংসুটে মেয়ে কোথাকার। আজরাহান এক গাল হেসে বলল, থ্যাঙ্কস রেড রোজ। প্রহর ভুরু কুঁচকে বলল, কেন? এই যে আমার কলিজাটাকে হামায় দিলি তাই। প্রহর ভেংচি কাটে। ওদের সামনে বেলুন নিয়ে এসে দাঁড়ায় আবরাহান।
রাহান এর হাতে বেলুন দেখে কপাল কুঁচকে নিচু হয়ে বসে আজরাহান। মৃদু গলায় জিজ্ঞেস করে, রাহান বেলুন দিল কে তোমাকে? জান, কেমন আছিস আজরাহান? মার্শিয়াদের গলার আওয়াজে পেছন ফিরে তাকায় আজরাহান। রিনিকে নামাতে চাইলেও সে কোনোভাবেই নামবে না। মার্শিয়াদ কিচেন রুমে ঢুকে সেভাবে আলিঙ্গন করে আজরাহানের সাথে। প্রহর উচ্ছ্বাসিত গলায় বলে, জান ভাইয়া আপনি? কেমন আছেন রেড চিলি? ভালো আছি আমি। কখন এলেন আপনি? এই তো এখন। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাঙ্কস। আজরাহান অবাক গলায় বলে, এই সময় এখানে? মার্শিয়াদ নম্র গলায় বলল, তোকে সারপ্রাইজ দিতে চলে এলাম। কিচেন রুম থেকে বেরিয়ে এসে দেখে হুলস্থুল কাণ্ড। মার্শিয়াদ আর নুরাইশার মেয়ে নূরজাহান, ইনশিরা আর আশফিকের ছেলে আশফিন, সুরজিতা আর আব্রাহান সবগুলো মিলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। তাদের সাথে যোগ দিয়েছে সানায়া আর তারাফের 2 বছরের ছেলে শারাফ। সেও তার ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে নাচছে। কিন্তু ওই সব থেকে আলাদা রিনির শুধু তার বাবাকেই প্রয়োজন। আজরাহানের কোলে থেকেই সে সব দেখে চলছে। শিহরণ আর নির্ধার ছেলে নিরন, এখন প্রায় 11+ বয়স। তাই সে চুপ করে তার মায়ের পাশে বসে আছে। আজ আজরাহান আর প্রহরের বিয়ের 9 বছর পূর্ণ হয়েছে। তাই ওদের না জানিয়েই ওদের জন্য সারপ্রাইজের আয়োজন করেছে মার্শিয়াদ তার মাকেও সাথে করে নিয়ে এসেছে। তারা আর আমেরিকা ফিরে যাবে না, সবাই এখানেই থাকবে। হই হুল্লোড়ে হাসি খুশিতে ভরে ওঠে আজরাহানদের বাড়ি।